তো আমার সাথে একটা ছেলে স্বল্প পরিচয় ছিল, ওরকম আহামরি কিছু না। তো সান্ত্বনা দেওয়ার এক পর্যায়ে আমি বলছি আমি আর বাসায় যাব না, তুমি আমাকে বিয়ে করবা। তারপরে 7 দিনের মাথায় বুঝতে পারলাম যে যেই ছেলেটাকে আমি বিয়ে করেছি মেয়েদের সাথে তো তার মানে কি বলবো পর্ন এডিক্টেড। তো আলাদা রুমে এসে সেপারেট করে ওই রুমের রহস্যটা আমার চাবিটা মানে মিস্টেকে রেখে গেছে। তো আমি ঢুকে দেখলাম যে শুধু পর্ন আর পর্ন চলছে এবং বিভিন্ন ধরনের মেয়েদের সাথে তার পর্ন টাইপ ভিডিও, প্লাস দেখলাম আমারও একটা। তো আমি ওটা চেক আউট করতে যেয়ে আমারটা ডিলিট করতে যেয়ে ডিঅ্যাক্টিভেট করতে যেয়ে আরও দেখলাম তার কাজিনেরও একটা করে রাখছে, বাসার এক কাজের বুয়ার সাথে তার ভিডিও ক্লিপ। আমার লাস্ট একটা শো দেখে মনে হয় আপনি অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলেন। আমার কোন শো দেখে আপনি আপনি মহিলাদের নিয়ে যখন অনেক শো দেখছি, অনেকে আসছে এন্টারপ্রেনর, যেমন আমাদের তনি আপু দেখলাম আসলো, উনি একজন এন্টারপ্রেনর। তো আমি ওটা দেখে ইন্সপায়ার হয়েছি যে মেয়েদের, যেহেতু আপনি একটা মেয়েদের নিয়ে শো করছেন, তো এখান থেকে শোনো না মেয়েদের না, বাট প্রবলেমটা কি হয়েছে আমি ব্যাপারটা বলি। ক্যান্ডিডেট শো আমি শুরু করছি ফর মাই ফ্যান্স, ছেলে মেয়ে, এবং এরপরে যেটা হয়ে গেল সেটা হচ্ছে এই ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েন্সার ওদের শোটা ভাইরাল হওয়ার পরে আসলে সবাই নক করা শুরু করলো। ছেলেদেরকে আমি খুব চাই এই শোটাতেও, বাট ছেলেরা আসলে কথা বলতে চায় না। আপনি ধরেন আপনার প্রচুর প্রচুর মেয়ে মহিলা অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের বিভিন্ন শহর থেকে তো দেয়ই, বিভিন্ন দেশ থেকেও দিচ্ছে বাংলা ভাষাভাষী যারা। এখন আমি কিন্তু চাই যে ছেলেরা এসে কথা বলবে, কিন্তু ছেলেরা আসলে ওরা কথা বলতে চায় না, ওরা শেয়ার করতে চায় না। এই জন্য এটা হয়ে গেছে এখন মেয়েদের শো, বাট দিস ইজ নট দ্য শো অনলি ফর গার্লস। এখানে ছেলেরা এসে কথা বলতে পারবে, ক্যান্ডিড শো লাইক একটা ক্যান্ডিড একটা শো, সবাই এসে কথা বলতে পারবে, নিজেদের কথা নিজেদের গল্প শেয়ার করতে পারবে। কিন্তু মেয়েদের শো হয়ে গেছে বিকজ মেয়েরা আসলে কথা বলতে পছন্দ করে, ওরা আসলে আমাদের শো এর পার্ট হইতে চায়, ওরাই বেশি আউটস্পোকেন, ছেলেরা শেয়ার করতে চায় না। এই জিনিসটা কেন বলেন তো? আসলে জেনেটিক্যালি আমি বলবো যেটা ছেলেরা অনেক কিছু চুপ করে থাকতে পারে, যেটা আমরা মেয়েরা পারি না। রাইট। তো এই ক্ষেত্রে অনেক সময় অনেক ছেলের হীনমন্যতা কাজ করে যে আমি বলবো, আমি অ্যাজ এ একজন ছেলে, আমার ফ্যামিলি হয়তো বা ফ্রেন্ডরা আমাকে নিয়ে মজা করতে পারে। রাইট। তো এই জন্য বিষয়গুলো অনেক ক্ষেত্রে চেপে যায়। এই জন্য এটা মেয়েদের শো হয়ে গেছে, বাট দিস ইজ নট দ্য শো না, আমি খুব ইন্সপায়ার হয়েছি যেখানে এই শোতে যারা আসতেছে, যে মেসেজগুলো দিয়ে যাচ্ছে, এখানে অনেক ভিউয়ার্স দেখছে এবং অনেক মেয়েরা আরো ইন্সপায়ার হচ্ছে যে আমরা এই কাজগুলো করতে পারি। অনেক, যেমন আমি একটা এনজিও চালাই, আমার এনজিও নাম হচ্ছে, আপনার পুরো পরিচয় দিন। অনিকা ইয়াসমিন, আমার হোম টাউন ময়মনসিং। আমি একটা এনজিও চালাই, আমার ফ্যামিলির আমি একমাত্র মেয়ে, আমার কোনো ভাই বোন ছিল না। তো আমার মা ছোটবেলা থেকেই মানসিক একটা প্রবলেম ছিল, তার শারীরিক প্রবলেম তো অনেক ছিল। তো আমার ছোটবেলায় আমার মাও পালায়ে বিয়ে করলো আমার বাবাকে। তো এই বিয়েটা ফ্যামিলি মেনে নিচ্ছিল না। তো বাবার ফিনান্সিয়াল কন্ডিশন একদম ভালো ছিল না এই মুহূর্তে আমার আগমন। তো আমাকে নানুর কাছে রাখার জন্য দিয়ে দেওয়া হলো। তো আমি ওখানেই বড় হলাম। তো যেহেতু ফ্যামিলি ছিল, বাসায় প্রচুর লোক, সবার আদর ভালোবাসা একদম অন্যরকম। আমার ওই বড় হওয়াটা আমি বুঝিনি যে বাবা মার একটা ল্যাকিংস। বড় হয়ে বুঝতে পারছি যে এটা আমার নানা নানু, এটা আমার বাবা মা। বাট ওই যে কারণ আদর তো সব জায়গায় হচ্ছে, কিন্তু একটা সময় যে আমার বাবা আমাকে বললো যে তুমি আমাদের কাছে থাকো। তো আমি বললাম যে অলরাইট, গেলাম। তো 8-9 মাস থাকার পরে ওই যে আমি বড় হলাম, এখন তো তাদের সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না, বিশেষ করে আমার মার সাথে হচ্ছে না। এমনিতেই সে মানসিক একটা সমস্যা তারপরে হচ্ছে শারীরিকভাবে অসুস্থ থাকে, আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে, বিভিন্ন ক্ষতি হচ্ছে। আর আমি ক্যারিয়ারে ছোটোবেলায় থেকেই শুনতাম যে আমাকে অনেক বড় হইতে হবে, পড়াশোনা করতে হবে, বড় হইতে হবে। তো ওই মাইন্ডটা কিন্তু আমার মধ্যে চলে আসছে যে আমি তো পড়াশোনা করতে হবে, আমাকে বড় হইতে হবে। তো এক পর্যায়ে আমার মার সাথে আমার কিছু বিষয় নিয়ে খুব বিয়ে টিয়ের ব্যাপার নিয়ে খুব লেগে গেল। তো আমার সাথে একটা ছেলে স্বল্প পরিচয় ছিল, ওরকম আহামরি কিছু না। তো আমি ঢাকায় চলে আসছি রাগ করে ঢাকায় চলে আসছি। আসার পরে মানে ওই যে বলে না সান্ত্বনা, তো উনি আসলো আমাকে সান্ত্বনা দিতে। তো সান্ত্বনা দেওয়ার এক পর্যায়ে আমি বলছি আমি আর বাসায় যাব না, তুমি আমাকে বিয়ে করবা। ওকে। তো ওই পর্যায়ে উনি পছন্দ করতো আমাকে। তো আমি দেখলাম যে তার ফ্যামিলি ভালো। আমার একটা ধারণা ছিল ওইটুকু বয়সে যে ভালো ফ্যামিলি ছেলেরা তো ভালোই হয়, আমরা যেরকম মনে করি আর কি। তো সে বললো হ্যাঁ করবো। তো আমরা বিয়ে করে ফেললাম। এখন তো দুই ফ্যামিলির মধ্যে তুমুল চলছে, কেউ কাউকে অ্যাকসেপ্ট করছে না। হ্যাঁ।
তখন বাস্তবতাটা বুঝতে সেটা কবে? শিখে গেছি। কবে কাহিনী? এটা হচ্ছে 2012। ওকে। মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। কোথা থেকে? হোম ইকোনমিক্সে। ওকে। তো তুমুল চলছে দুই ফ্যামিলির। তারপরে 7 দিনের মাথায় বুঝতে পারলাম যে যেই ছেলেটাকে আমি বিয়ে করেছি তার না আছে পড়াশোনা, আর না আছে সে মানে অ্যাজ ওয়েল নর্মালও কেউ না, তার মধ্যে প্রচণ্ড রকম সে অ্যাডিকশন, পড়াশোনা করতে পারে নাই, ক্লাস 9 থেকে নাকি সে অ্যাডিকশানেই ছিল। আর মেয়েদের সাথে তো তার মানে কি বলবো পর্ন এডিক্টেড। আজকে এর সাথে রিলেশন, কালকে এর সাথে, মানে 7 দিনে দেখলাম আমি পুরো পাগল হয়ে গেলাম। তার এক্সট্রা রুম, সে আমাকে পাত্তা দিচ্ছে না, 2 দিন পরে আর ভাল লাগছে না আমাকে, তো আলাদা রুমে এসে সেপারেট করে ওই রুমের রহস্যটা আমাকে মানে কি হয় ওই রুমে আমি লক করে রেখে যাই যখন বাসায় যাই। তো হঠাৎ একদিন চাবিটা মানে মিস্টেকে রেখে গেছে, তো আমি ঢুকে দেখলাম যে শুধু পর্ন আর পর্ন চলছে। 3-4টা ল্যাপটপ তার ওইখানে সেট আপ, ড্রাগসের যত রকম আইটেম আছে সব এখানে, এবং বিভিন্ন ধরনের মেয়েদের সাথে তার পর্ন টাইপ ভিডিও, প্লাস দেখলাম আমারও একটা। হোয়াট? তো ওইটা দেখার পরে আমার মানে এখনও আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, লজ্জায় পাচ্ছি না কারো কাছে এই কথাটা বলতে। তো ওনার কাজিন যে চাচাতো ভাই, ওনাকে বললাম যে ভাইয়া এরকম এরকম আমাকে হেল্প করেন। উনি কথাটা শুনে আর কোনো কেয়ার করলো না, আমি ওর লজ্জায় চেপে গেলাম। তা আমি তাকে রিকোয়েস্ট করলাম যে তুমি প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। আমি আর ভয়ে তাকে বলছি না যে আমি সব রহস্য জেনে গেছি। তো সে আমাকে আশ্বাস দিল যে হ্যাঁ ডিলিট করে দিয়েছি। তা আমি এনআইটিতে ছিলাম যে স্টুডেন্ট লাইফে, তো আমার কম্পিউটারের ব্যাপারে ভালো একটা দক্ষতা ছিল আগে থেকেই। তো ওইটা আবার ওনারা জানতো না। তো আমি ওটা চেক আউট করতে যে আমারটা ডিলিট করতে যে ডিঅ্যাক্টিভেট করতে যে আরও দেখলাম তার কাজিনেরও একটা করে রাখছে। ও, তো আমি বুঝে গেছি যে আমি বাসায় বললাম যে আমি ভুল করেছি বাবা, তো আমি আর এখানে স্টে করা সম্ভব না। আর এর মাঝখানে হচ্ছে তার বাবা মার তুমুল অত্যাচার আমার উপর চলছে, পড়াশোনা করতে দিবে না, কারণ তার ছেলে পড়াশোনা করে নাই। আমি পড়াশোনা করলে এরকম এডুকেটেড হয়ে গেলে তার ছেলের বউকে তো আর গ্রিপে রাখা যাবে না, সে রাগ করে 3-4 দিন একদম দরজা বন্ধ করে রাখে। তা আমার বাবা বলল যে আমার মেয়েকে আমি পড়াবো, আর বেশি সমস্যা হলে আমি নিয়ে আসবো। তো এই কথা তাদের তো আবার একটা, যেহেতু বড়লোকদের একটা সোসাইটি আছে, বউ ম্যানেজ করে সামাজিক স্বীকৃতিভাবে তো তাদের চলতে হবে, এই জন্য তারা আর আমাকে, কারণ টাকা তো তাদের খরচ করতে হচ্ছে না। তো এই সূত্রে তারা বললো আচ্ছা ঠিক আছে পড়ো। কিন্তু পড়ো মানেই হচ্ছে যে বলে না পড়ো, আসলে কিন্তু বিয়ের পরে পড়ার ওই সুযোগটা কিন্তু কেউ কাউকে দেয় না। তো এই সিচুয়েশনে আমার বাচ্চা হলো, আমাকে পড়ার কোনো সুযোগ দেওয়া হতো না। 7টার দিকে আমাকে উঠায় বসায় রাখতো, কোনো কাজ নাই। ভোরবেলা? হ্যাঁ সকালে? হ্যাঁ, কোনো কাজ নাই, আমার বসে থাকতে হবে। কেন? মানে কাজের বুয়া আমি কোনোদিন, মানে আমার যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, চাদর ধুইনি, আমাকে দিয়ে মানে বাসার মনে হচ্ছে একটা অল্টারনেটিভ নতুন কাজের বুয়া চলে আসছে। তা আমি যখন আমার নানু তো আমাকে বড় করেছে মার মতো, তাকে ফোন করে বলতাম, উনি আমাকে সবসময় একটা জিনিস বলতো যে দেখো এগুলো বউকালে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু ম্যানেজ করে নাও না, যে বাসায় থাকবা আজীবন একটু তো কষ্ট করতেই হয়, পর ঠিক হয়ে যাবে। দেখলাম ডে বাই ডে ঠিক তো হচ্ছে না জিনিসগুলো, আমার একদম লাইফ মনে হচ্ছে আমি সুসাইড করে হলেও বাঁচি এদের হাত থেকে, এরকম পর্যায়ে। আল্লাহর মানে কি বলবো যায় না, এর মাঝে আমি প্রেগনেন্ট। তা আমি বাবাকে বলছিলাম যে বাবা এরকম আমি বাচ্চাটা চাই না। তা আমার বাবা বলল যে দেখো আমাদের বাসায় ভাই বোন নাই, আমি যেহেতু একা বাচ্চা, আমার বাবার একটা ছেলের খুব শখ ছিল, তো বলতেছে না বাচ্চাটা অ্যাবর্শন করা যাবে না, প্রয়োজনে আমি ওর দায়িত্ব নিব, খরচ যা লাগে আর কি করব, তুমি বাচ্চাটা অ্যাবর্শন করো না। তা আমিও ভাবলাম যে ঠিক আছে, আমারও তো কোনো এম টেম নাই যা বুঝতেছি, তা আমি বাচ্চাটা নিয়েই থাকবো যদি এখানে নাই হয়। তো বাচ্চাটা নিয়ে নিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস দেখলাম যে আল্লাহ তাআলা নাকি বাচ্চাদের রিজিক দিয়ে এই দুনিয়াতে পাঠায়। তো আমি ভাবলাম যে না থাক, ও থাকুক। হওয়ার পরে একদম আরো তুমুল অত্যাচার বেড়ে গেল। এখন তো ভাবছে যে যাই কিছু হোক বাচ্চা রেখে যাবে কই, এখন তো তোর ঘুরে ফিরে আমার এখানেই থাকতে হবে, এছাড়া তো কোনো ওয়ে নাই। তারপরে শুরু হলো এই, আমি চলে গেলাম, যাওয়ার পরে ময়মনসিংহে চলে গেলাম বাচ্চা নিয়ে, তার মার অত্যাচারে অতিষ্ঠ, তার অত্যাচারে অতিষ্ঠ।
আসার পরে তারা আমাকে 10 মাস পরে হাতে পায়ে ধরে নিয়ে আসলো। আনার পরে দেখলাম সে তার বাসার এক কাজের বুয়ার সাথে তার ভিডিও ক্লিপ ওই দিনই। তো ওইটা দেখার পরে আমি আবার পরের দিন সকালে উঠেই আবার ময়মনসিং চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আমি বললাম যে আর সম্ভব হচ্ছে না বাবা। তো ওরেও বললাম যে আমি ডিভোর্স দিয়ে দিব। তখন শুরু হলো ব্ল্যাকমেল, তোমার ভিডিও তো আমি ডিলিট করিনি,